দেখ, মানছি তোদের মধ্যে ঝামেলাও হচ্ছে, কিন্তু সেসব স্বামী স্ত্রী সম্পর্কে বৈশিষ্ট্য, মানে সম্পর্ক খারাপ করার কারণ বানাতে পারিস না। তাও ইনুর এই সময় অন্তত না। আমরা এত ইগো নিয়ে বড় হইনি মেবি। ও আসুক, তুই আমি দুজনে মিলে ওকে বোঝাবো সুন্দর করে, ঠিক বুঝবেও। তোর দুলাভাইয়ের কথা মনে আছে? আমি সপ্তাহে কয়বার ঝামেলা করতাম, যদিও ইনুর মতো অত জেদি ছিলাম না, তবুও। বিষয়টা তা না আপু, আবার সেলফ স্টিম লো লাগে ওদের ফ্যামিলির সামনে গেলে। আমার মনে হয় সবাই সব কিছু আমাকে দেখে উপহাসের হাসি হাসে। আর এমনি তো স্পিচ দিচ্ছি ওদের সবাইকে। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ এটাই করতে পারি। আই এম টায়ার্ড আপু। যাই লাগুক, এবার তোদের বোঝাপড়া করিয়ে দিব আমি। আজ তো রেজাল্ট দিবে, যা গিয়ে নিয়ে আয়। তোদের তো সমস্যা না, সমস্যা সৃষ্টি হচ্ছে একজন থার্ড পার্সন দ্বারা। ওসব সমূলে উৎপাটন করব আমি এবার। প্রীতম চশমা ঠিক করে বোনের দিকে তাকিয়ে বলে, মানে? মানে ইরফান মির্জাকে নিয়ে আমাদের দুই বাড়িতে আর ঝামেলা হবে না, সবটা ঠিক হয়ে যাবে। আমি সেই ব্যবস্থাই করব। বুঝতে পারছে না প্রীতম কিছু। ভাইকে চিন্তার মধ্যে রেখে প্রেরণা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তার একটু ক্যাটারিং সার্ভিসের অফিসে যেতে হবে, দুজন ক্লায়েন্ট এসেছে। আজ দুটো লিফট বন্ধ 1 ঘন্টার জন্য। হঠাৎ সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। প্রেরণা চিন্তিত হয়ে পা ফেলছে। লিফট যদি 1 ঘন্টার আগে চালু না হয় তবে প্রণমীর বিপদ। প্রণমী গিয়েছে ছায়ানটে। ঠিক সেই সময় কেউ যেন শীষ বাজাতে বাজাতে প্রেরণার পেছনে আসছিল। প্রেরণা ঘুরে দেখলো রাদীপ। ওর মুখের চামড়া শক্ত হয়ে গেল। হঠাৎ রাদীপ এসে আন্তরিক হয়ে জড়ানো গলায় বলে, ওকে দেখেই মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই, কিছু একটা খেয়েছে। প্রেরণা দূরে সরে দাঁড়িয়ে কঠিন হয়ে বলল, 100 হাত দূরে থাকবে আমার থেকে। জাস্ট গেট লস্ট, নয়তো থাপ্পড় মেরে একদম গাল লাল করে দিব। রাদীপ কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থেকে লম্বা কদম ফেলে নিচে নামলো। প্রেরণার পেছনে এসে দাঁড়ায় 6 তলার শিলা ভাবি। ফিসফিসিয়ে বলল প্রেরণাকে, রাদিফ কি বলল তোমায়? প্রেরণা জবাব না দিয়ে চুপচাপ হাঁটছে। শিলা বলতে থাকে, বজ্জাত ছেলে একটা। জানো দিদুন, আগে রীতা ভাবির কোমরে হাত ছুঁয়েছিল। ওকে একদিন গণধোলাই দেওয়া উচিত আসলে। সেটা তো আর পারবো না। সবাই মিলে ওর বাবা মার কাছে নালিশ নিয়ে যাব। এই জানো, প্রেরণা, একটা সিক্রেট খবর আছে। ওর বাপ মা নাকি ওকে রিহাবে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রেরণার কদম থামলো, বলল, কেন? ড্রাগ নেয় বলে? হুম। তুমি কিভাবে জানলে ও ড্রাগ নেয়? আর কথা বাড়ায় না। প্রেরণা চুপচাপ হাঁটছে। এসব রিহ্যাবিলিটেশন সেন্টার আসলে কোনো পরিবর্তন আনতে পারে না যদি না রোগী মন থেকে চায়। ছায়ানটের সামনে বাইক থামিয়ে ইরফান ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ভেতরে ঢুকলো। গত কদিন ধরে আসেনি এখানে, আর আসবে কি আসবে না সেটা নিয়েছিল ভীষণ দ্বিধাগ্রস্ত। মাঝখানে রিকুর কল পেয়ে আসতে হলো। রিকু হলো ছায়ানটের সর্বকনিষ্ঠ সদস্য। আজ তার জন্মদিন। শেষ চেয়েছে লম্বা ভাইয়াও থাকুক বাকি সবার মতো। ছোট বাচ্চাটাকে ইরফান বারণ করতে পারেনি, গিফট নিয়ে গিয়েছে। ইরফান এসে দেখলো প্রণমীও এসেছে। ওকে আচমকা দেখে ধাক্কার মতো খেলো ইরফান। প্রণমীর মুখটা ছিল মলিন। রিকুর বার্থডে সেলিব্রেশনের পুরোটা সময় দুজন দুজনার উপস্থিতি টের পেলেও কেউ কারোর সাথে কথা বলেনি। যখন ছায়ানটের সর্বপ্রবীণ সদস্য দিশা আন্টি ইরফানকে ধরলেন গান গাওয়ার জন্য, ইরফান বারণ করেছে তার মুড নেই বলে। প্রণমীও তাই বলেছে তার মুড নেই। সবাই অবাক হয়ে বললেন। পুরোটা সময় চুপচাপ থেকে গেটের কাছে এসে প্রণমী ইরফানের বাইক স্টার্ট হবার শব্দ পেয়ে বলে ওঠে, ইরফান মির্জা, শুনছেন? ইরফান থামলো। মিস জেনির হাত ধরে দাঁড়িয়ে আছে প্রণমী। বাইক থামিয়ে ইরফান নীরের ভারী স্বরে জানতে চাইল, কিছু বলবে? ভাবি কেমন আছেন? ভাবিকে কি আসতে দেবেন না আপনারা? একটু কঠিন শোনায় প্রণমীর কথা। ইরফান একটা লম্বা শ্বাস ফেলে বলে, অবশ্যই দেব। তো আসছে না কেন? তোমার ভাই গিয়ে নিয়ে আসলেই হয়, নাকি তোর মুরদ ওই চুরি করে বিয়ে করা পর্যন্তই? ভাইকে টিটকারি মেরে বলা কথাটা প্রণমীর পছন্দ হলো না মোটেই। সে দাঁতে দাঁত চেপে বলল, যেমনই হোক, আমার ভাই আপনার মতো তো নয়। কথাবার্তা যেদিক থেকে শুরু হোক, ঘুরে ফিরে ইরফানকে খুঁজিয়ে শেষ করে এই মেয়ে। নতুন নয়। ইরফান আরো একটা লম্বা শ্বাস ফেলে বলল, কেমন আছে তোমার ভাই? আপনি ভাইয়ার কথা জানতে চাচ্ছেন? না, আমার বোনের হাজবেন্ডের কথা জানতে চাইছে। শীতল জবাব ইরফানের। প্রণমী জবাব দিল, যেমন থাকার কথা তেমন আছে। ওকে বলো গিয়ে ওর বউ নিয়ে আসতে। গুড বয় তো, কারো কিছু বলার সাহস নেই ওকে। বলবেও না। বড় বাবা আসছে। পাপা, বড় বাবা তোমার ইসমাম আঙ্কেলকে সামনে নেবে। জানি, আমার ভাইয়া শুধু ভাবিকে স্পেস দিচ্ছে আর মুরব্বীদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চুপ করে আছে। নয়তো পদে পদে ভাইয়া আপনাদের থেকে যেভাবে অপমানিত হচ্ছে, অন্য কোনো পুরুষ হলে এতটুকু ধৈর্য রাখতো না।
কণ্ঠে দৃঢ়তা প্রণমীর। ইরফান সামান্য হেসে বলল, তোমাদের 3 ভাই বোনের একটা ব্যাপার দারুণ লাগে আমার কাছে। তোমরা 3 ভাই বোন সবসময় 3 জনকে নিয়ে গর্ববোধ করতেই থাকো। গুড। তা বই কি, আপনারাও যে করেন। ইরফান আর কথা বাড়ায় না। কিছু মুহূর্ত প্রণমীকে চুপচাপ দেখে বাইক স্টার্ট করে চলে যায়। গিয়ে সরাসরি নিউটাউন রোডের সুপার মার্কেটে ঢোকে। এখান থেকে ইনুর জন্য কিছু খাবার নেবে যা ও খেতে পছন্দ করে। সেখানে দেখা হয় নিউ মার্কেটের কাজী আফতাবউদ্দিনের সাথে। দুজনাই ফ্রুট জোনে ঢুকে মুখোমুখি হয়। ইরফানকে দেখা মাত্রই বৃদ্ধ কাজী থতমত খেয়ে যায়। অস্বস্তি কাটাতে ইরফান একটা লম্বা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নানা ভাই, ভালো আছেন? ভীত ভঙ্গিতে ঘন ঘন উপর নিচে মাথা নাড়ায়। কাজী বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার খবর ভালো? ইরফান সামান্য হাসে বলে, আরে এত ভয় পাওয়ার কিছুই নেই নানা ভাই। এখন আর আপনাকে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, কারণ মির্জা বাড়িতে আর কখনো কোনো মেয়ে তুলে নিয়ে এসে বিয়ে হবে না। রিল্যাক্স নানা। কাজী ড্যাব ড্যাব করে তাকায়, ঘন ঘন শ্বাস ফেলে। এই ছেলেকে দেখে সে তার বুকে চাপ অনুভব করছে। ভদ্রবাড়ির এমন পাগল ছেলে কখনো দেখেনি সে। ক্যাশ কাউন্টারে ফলের বিলটা জমা দিয়ে ইরফান কাজীর হাতে বিশাল বড় একটা ফলের প্যাকেট ধরিয়ে দিয়ে চোখ টিপে বলে, তবে বাকি বিয়েগুলো আপনিই পড়বেন। এখন নিন, ধরুন, ফলটল খেয়ে সুস্থ থাকুন। আবার দেখা হবে নানা ভাই। কাজী পুরো ভেবাচেকা খেয়ে যায়। ইরফান দুষ্টুমি করে হাসতে হাসতে বেরোয় সুপার মার্কেট থেকে। ঠিক তখনই তার ফোন আসে। ইনুর রেজাল্ট প্রকাশিত হয়েছে। হাইয়েস্ট সিজিপিএ পেয়ে ডিপার্টমেন্ট টপার হয়েছে সে। ইরফান ওখান থেকে সোজা চলে গেল মিষ্টি নিতে। শুধু ইরফান নয়, ইহান সব কাজ ফেলে রেখে বাড়িতে ফিরল মিষ্টি হাতে। নিচতলায় লিভিং রুমে নির্জীব হয়ে বসেছিল ইনু। চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। লম্বা কদমে ইসমাম নিচে নেমে মেয়েকে আদেশ দিল। কি ব্যাপার, রেডি হতে বলেছি তো। ইহান ইরফান তখন এলো। দুজনেই অবাক। ইনুর শরীরটা ফিট নেই তেমন। জানতে চাইলো ছোট বাবা এই অবস্থা ইনুকে নিয়ে কোথায় যাচ্ছে। ইসমাম জবাব দিল না, কারো কোনো কথাই শুনলো না। মেয়েকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে চলে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। প্রীতম শুনেছে ইনুর রেজাল্ট। সে মনস্থির করেছে সে যাবে শ্বশুর বাড়িতে, কিন্তু তার হয় না। ইসমাম তার আগেই পৌঁছে যায় মেয়েকে নিয়ে। বাপ বেটির মুখের দিকে অবাক চোখে তাকিয়েছিল প্রীতম। প্রেরণা এসে উচ্ছ্বসিত হয়ে আপ্যায়ন করলো ইসমামকে। ইনুকে আগলালো, সান্ত্বনা দিল, হাতে তুলে খাইয়ে দিল। প্রীতমকে আদেশ করলো ইনুকে নিয়ে ঘরে যেতে। ইনু নড়তে পারছিল না, তার শুধু কান্না পাচ্ছিল এই মানুষগুলোর সাথে নিজের অনুভূতি শেয়ার করে হালকা হবে বলে। শ্বশুরের মুখোমুখি বসে আছে প্রীতম। ইসমাম নির্মল স্নিগ্ধ হাসি দিয়ে বলে, ছোটরা ভুল করলে সেটা ধরে আজীবন বসে থাকতে হয় না। এটা যেমন সত্যি, বড়রা আগের মাথায় দুটো কথা শুনিয়ে দিলে সেটাও ধরে বসে থাকা বলে আমি মনে করি না। প্রীতম শুধু তাকিয়ে আছে। ইসমাম বলতে লাগলো, একটা মেয়ে আমার, ওর জন্মের সময় কিছু কমপ্লিকেসি ছিল, বিধায় সবাই পরামর্শ দিয়েছিল বাচ্চাটা না রাখতে। তোমার শাশুড়ি সাহস করে রেখেছে, এবং পরবর্তী জীবনে আমাদের আর কোনো সন্তান হয়নি। বুঝোই তো ও আমাদের কাছে কি। উচিত অনুচিতের ব্যাখ্যায় না গিয়ে শুধু বলবো আমাদের বেঁচে থাকা ওকে ঘিরেই। তাই এত কিছু করেছি, মনে কিছু নিও না। একটু থেমে ইসমাম বলতে থাকে, ভেবো না আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে তোমার সান্নিধ্যে থেকে। আমার স্বার্থ রক্ষা হয়েছে বলে খুশিতে গদগদ হয়ে মেয়ে নিয়ে তোমার কাছে এলাম। আসলে আমি মাপ চাইতে এলাম। দুজন বাবা মা যারা সদ্য সন্তান হারিয়েছে তাদেরকে আমি নজর আন্দাজ করেছি বলে আমি দুঃখিত। প্রীতম কিছুই বলে না জবাবে, শুধু বলে, আপনি রাতে খেয়ে যাবেন বাবা। না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, তোমরা কথা বলো। আর শোনো, প্রীতম তাকিয়ে আছে। ইসমাম বলে, লাভ ম্যারেজ হলেও সংসার জীবনের শুরুতে বহু ঝুটঝামেলা, বোঝাপড়ার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নিজের হিমশিম খেলে বড়দের সাথে আলোচনা করতে পারো। আমি বা তোমার শাশুড়ি জীবিত আছি। প্রীতম আর ইনু শুধু ইসমামকে দেখছে। প্রেরণার মুখ হাসি হাসি। ইসমামের এত অমায়িক আচরণে সে জানে এই বাড়ির পুরুষেরা যথেষ্ট অমায়িক, কখনোই এতটা রুক্ষ হতে পারে না। শুধু ব্যতিক্রম ইরফান মির্জা। মেয়ে জামাইকে বিদায় জানিয়ে ইসমাম চলে যায়। প্রীতম তখনও বিস্মিত হয়ে বসে থাকে। ছোট থেকে তারা 3 ভাই বোন নানান যন্ত্রণা ঝড়ঝাপটা মানুষের মুখ ঝামটা খেয়েই বড় হয়েছে। অবশ্য প্রণমীকে ওরা বড় 2 ভাই বোন এসবের আঁচ পেতে দেয়নি। মানুষের দেওয়া আঘাত সয়ে যায় দ্রুত, মিলিয়ে যায় যখন তাদের এভাবে আদর করে কাছে ডাকে মানুষ। ইসমাম চলে গেলে প্রেরণা ভাইয়ের বউয়ের জন্য পাতলা একটা হেলদি ডেজার্ট তৈরি করে নিয়ে আসে। চামচ মুখের সামনে ধরে আদুরে গলায় ডাকতে ইনু ঝরঝর করে কেঁদে দেয়। খাবারের বাটি পাশে সরিয়ে রেখে প্রেরণা ওকে আগলে নিয়ে বলে, কি হলো? আপু, আপু, আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। আমি আর কখনো তোমার ভাইয়ের সাথে ঝগড়া করব না। এখন এসব বলার সময়?
এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসেছো। প্রীতম ওকে নিয়ে যা ঘরে। আহমকটা কি রে তুই? প্রীতম দাঁড়িয়ে আছে চুপচাপ। ইনু ঘাড় ঘুরিয়ে ভেজা চোখে ওকে বলল, মেজো দাদানকে এ বাড়িতে আসতে নিষেধ করে দেবো। দাদানের সত্যিই কোনো ব্যাড ইন্টেনশন নেই, দাদান বুঝে যাবে। প্রীতম শুধু দেখতে থাকে ইনুকে চুপচাপ। প্রণমী নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে শুনছে ভাবির কথা। প্রেরণা এবার ম্লান হাসে, ভাইয়ের বউকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, বোকা মেয়ে, পাগল তুমি। ভাইকে বলে দেবে বোনের বাড়িতে যাতে না আসে। কি অদ্ভুত কথাবার্তা। ইনু অবাক চোখে প্রেরণার দিকে তাকায় তাকায় প্রীতম। প্রেরণার কণ্ঠস্বরে ছিল লাই। ইনু চোখ মুছে বলে, কিন্তু আপু, আপনার ভাই চাচ্ছে না। ইনফ্যাক্ট আপনারা, আর আসলেই তো সবকিছু এত সহজে ভোলা যায় না। আবারও হাসে প্রেরণা। ইনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তা ঠিক, তবে এটাও তো হয় না, তাই না? আমরা আত্মীয় ইনু, এমন করে চলতে পারে না। একটা বিহিত দরকার। আর ভাবছি প্রথম পদক্ষেপটা আমিই নেব, সবটা স্বাভাবিক করতে। পদক্ষেপ? ইনু প্রীতম দুজনাই প্রশ্নটি করে। প্রণমীও অবাক হয়ে আপুর কথাগুলো শুনছিল। প্রেরণা স্বাভাবিক হেসে বলে, হ্যাঁ, পদক্ষেপ। ইনু এত বড় একটা বিপদ থেকে উঠলো। প্রীতমের চাকরিটা হয়ে যাবে সম্ভবত। ইনুর রেজাল্ট সবকিছু মিলিয়ে আমি একটু স্বস্তি পাচ্ছি, বুঝলি তোরা? ভাবছি ও বাড়ির লোকেদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বিয়ের পর থেকে এত কিছু, এতটুকু সামাজিকতা করা হয়নি। অথচ আমরা কতদিন গিয়ে খেয়ে এলাম ওই বাড়িতে। এবং আমার পরিকল্পনা হচ্ছে ওই দিনই ইরফানের সাথে সবকিছু স্বাভাবিক করে নিব আমি আর আমরা। আইডিয়াটা দারুণ না ইনু, বলো? ইনু অবিশ্বাস্য নজরে প্রেরণাকে দেখে। প্রীতমের মুখটাও থমথমে। প্রেরণা ইনুর গাল টিপে বলে, আরে বাবা, সত্যি ইস্যু তো মোটামুটি সুস্থ। আলো আন্টিকে রেখে সামিন আঙ্কেল আগামীকাল ফিরছেন শুনলাম। নিমন্ত্রণটা তাকে দিয়েই শুরু করব। আর ইরফানকে আমি নিজে দাওয়াত দেব। দরজার পর্দা খামচে ধরে দাঁড়িয়ে আছে প্রণমী। আপু সত্যি এমনটা করবে তার বিশ্বাস হয় না। ইনু বরাবরের মতোই গলে গিয়ে প্রেরণাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আপু, সত্যি বলছো? তবে আপু, আমাকে খুশি করার জন্য করতে হবে না। তোমার যদি মন সায় না দেয়, প্রণমীকে জিজ্ঞেস করো ওর না আগে। হাসে প্রেরণা সামান্য। ইনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে পোশাক বদলে এসো। দুটো ডিম খাবে এখন। যা করার ভেবে চিন্তেই করব আমি। ইনায়া এসব আশা করেনি। সে খুশি হবে নাকি বিস্মিত হবে বুঝে উঠতে পারে না। তবে আহসান পরিবারের সরল চিত্তের ভাই বোনগুলোর জন্য আরো একবার তার মনে মায়া ছেয়ে যায়। অথচ কথায় কথায় ইনু এদের অনেক আঘাত করে। একরাশ অপরাধ বোধ নিয়ে ইনু ঘরে যেতে প্রীতম বোনকে বলে, আপু কি? প্রেরণা ভাইকে থামিয়ে দিয়ে বলে, লিস্ট দেব, কাল বাজার করে আনবি। আমি সারাদিন ব্যস্ত থাকবো। সব টাটকা দেখে আনবি। 2 হাতে খরচ করবি, কোনো কিছুর কমতি যেন না থাকে। পরের দিন সকাল থেকে প্রেরণার দাওয়াত করা শুরু। প্রথমে সামিনিয়া স্যার মির্জা। তিনি ইসির কাছে আলোকে রেখে শান্তিনীরে কেবল ফিরেছেন। প্রেরণার কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে, ইরফান, মা, ভেবে বলছো? দেখো, প্রণামীর অসুবিধা হোক এমন কিছু আমরা এ বাড়ির মানুষগুলো ঘুণাক্ষরেও চাই না। তোমার সামাজিকতার দরকার নেই। ইরফান যাবে না, আমরা আসবো। না আঙ্কেল, মন থেকেই বলছি, বাধা দেবেন না প্লিজ। অনুরোধ আপনার কাছে। সামিন প্রেরণার অনুরোধ ফেলতে পারে না। শত অস্বস্তি থাকলেও তিনি সায় দিয়ে বলে, তুমি বুঝদার মানুষ, তোমার যা ইচ্ছা করো। প্রেরণা একে একে ইলহাম মির্জা, ইসমাম মির্জাকে দাওয়াত করে সম্মতি নিয়ে কল দেয় ইহানকে। ভদ্রভাবে দাওয়াত দিয়ে প্রেরণা ইরফানের কথাটা তুললে ইহান বিস্মিত হয়ে বলে, হোয়াট? আপনি ভেবেচিন্তে প্রেরণা পূর্ণমী কি বলেছে? আপনি ভেবেছেন ঠিক করে? জি, আর এখন আমি খোদ ইরফানকে কল দিচ্ছি। আপনি আসবেন কেমন? রাখছি। ফট করে প্রেরণা কলটা কেটে দিল, ইহানকে কিছুই বলতে না দিয়ে। তারপর একটা লম্বা শ্বাস ফেললো। ইনুর ঘরে এক বাটি ডালিমে দানা দিয়ে ওকে খেতে বলে ওখানে দাঁড়িয়ে ইরফানকে কল করলো প্রেরণা। ইরফান তখন অফিসে ছিল। অচেনা নাম্বার দেখে ধরলো, সালাম দিল। ওপাশ থেকে প্রেরণা মিষ্টি করে বলল, ওয়ালাইকুম আসসালাম। ইরফান থতমত খেয়ে বলল, হ্যালো, কে? প্রেরণা কণ্ঠস্বর আরো মিষ্টি করে বলল, হ্যাঁ ইরফান, আমি তোমার প্রেরণা আপু বলছি। ইরফানের মনে হলো বড়সড় একটা ধাক্কার মতো খেয়েছে। এমন ভাবে চমকেছে যে হাত থেকে ফোনটা পড়ে যেতেই নিচ্ছিল। ইরফান তড়িৎ ফোনটা সামলে নিল নিজেকে। কিছু মুহূর্ত চুপ থাকলো পরিস্থিতি বুঝতে। ওপাশ থেকে প্রেরণা স্বাভাবিক স্বরে বলল, ইরফান। ইরফান ভাবছে, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পেল না। গলা খাকারি দিয়ে বলল, জি জি আপু, আমি ইরফান। হাসলো প্রেরণা সামান্য, বলল, হ্যাঁ আমি জানি তুমি ইরফান। কেমন আছো তুমি? শ্যামলা মুখের তীক্ষ্ণ চোখ জোড়া বিস্ফোরিত হয়। মনে মনে বলে, শালা, সূর্য কোন দিক থেকে উঠেছে? এই তো ভালো আপু, আপনি?
আমতা আমতা করছে ইরফান মির্জা। বিষয়টা সে ঠিক তখনও হজম করে উঠতে পারেনি। প্রেরণা বলল, আমিও ভালো আছি ভাই। তুমি কি এখন অফিসে? জি জি আপু। ওহ, তাহলে তো বিরক্ত করে ফেললাম। বিষয়টা হজম না হলো ইরফান মির্জা মুখে বলল, এই না না আপু, আপনি বলুন। আচ্ছা শোনো, আগামীকাল বাড়িতে তোমাদের ফ্যামিলির দাওয়াত। আলো আন্টি, মুইন ভাইয়া আর ইশিবাদে সবাইকেই আসতে হবে। কোনো বাহানা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? ইরফানের মনে হলো সেই শতাব্দীর সব থেকে বড় জোকস শুনলো। প্রেরণাকে লাইনে রেখে এসে চেক করলো আজ এপ্রিলের 1 তারিখ কিনা, তাকে এপ্রিল ফুল বানানো হচ্ছে কিনা। কিন্তু তখন তো জুলাই মাস। প্রেরণা বলল, কি হলো ইরফান, কথা বলছো না যে? সবকিছু এলোমেলো লাগছে ইরফানের। যে সবসময় অন্যকে চমকে দিয়ে বেড়ায়, সে আজকের এই সামান্য বিষয়টাই হজম করতে পারছিল না। প্রেরণা বলল, কি ভাবছো ভাই? এটা প্র্যাঙ্ক কল না, আমি তোমার প্রেরণা আপুই। কাশি উঠে যায় ইরফানের। হাতের কাছে গ্লাস ছিল, তুলে পানি খেয়ে নেয়। এই মহিলা ইরফানের মনের কথা শুনে ফেলে নাকি? সে নিজেকে খুব ভালো করে সামলায়, বলে, আপু আমি কিছু বুঝতে পারছি না, আমি ইরফান। এবারও হাসে সামান্য প্রেরণা। আরে ভাই, জানি তুমি ইরফান, ইনুর মেজো দাদান। কাল আসবে লাঞ্চে আমাদের বাড়িতে, দাওয়াত দিয়েছি তোমায়। এই কথার অন্যথা যেন না হয়, ঠিক আছে? ইরফানকে চূড়ান্ত বিস্মিত রেখে প্রেরণা আরও টুকটাক প্রশ্ন করলো, অফিস কেমন যায়, ইরফানের মাস্টার্সের পরীক্ষা কবে? ইরফান উত্তর দিল ঘরের মধ্যে। ফোন কাটার পরেও ইরফান বিশ্বাস করতে পারছিল না কিছু। ট্রু কলারে দেখলো নাম্বারটা আসলে প্রেরণার ছিল কিনা, দেখলো নাম্বারটা আসলেই প্রেরণার। সে একদৃষ্টে তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে। বাড়িতে সামিন ইয়াসার মির্জা, ইলহাম মির্জা ছিল তখন। সন্ধ্যা নাগাদ ইরফান বাড়িতে ফিরে শুরুতেই দুজনের মুখোমুখি হলো। আমতা আমতা করে বলল, জ্ঞানী, সরি প্রেরণা আপা, দাওয়াত করেছে আমায়। দাওয়াত আমরাও পেয়েছি। আমি কি যাব? বিভ্রান্তের ন্যায় ইরফান জানতে চাইল। তোমার বিবেচনা। সামিন শান্ত স্বরে জবাবটা দিয়ে চলে যায়। ইলহাম দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলেকে দেখে, অতঃপর সেও চলে যায়। ইরফান বিভ্রান্ত পুরোপুরি। এতদিন অগোচরে নানান বাহানায় সবাইকে লুকিয়েও বাড়িতে গেল এই প্রথম। ইরফান মির্জার নার্ভাস লাগছে। কেমন লাগছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। রাতের খাবার খেয়ে সবাই যখন নিচতলায় বসে রাতের খবর দেখছিল, সামিন এক পাশে গিয়ে আলোর সাথে ফোনে কথা বলছিল। ইরফান একদৃষ্টে বড় বাবাকে দেখছে। বিবাহিত জীবনের এত বছর পরেও ফোনে এমনভাবে কথা বলছে একটানা, মনে হচ্ছে এরা নবদম্পতি। যদিও কথা হচ্ছে ইশিকে নিয়ে। ফোন রাখতে ইরফান হঠাৎ খুব সাহস করে বড় বাবাকে বলে, বড় বাবা। হুম। মৃদু আওয়াজে বলল সামিন। ইরফান বলল, তুমি বড় মাকে পটিয়েছিলে কিভাবে? সামিন শীতল চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাবড়ে যাওয়ার মতো করে বলে, সরি, স্লিপ অফ টাং। চুপচাপ কেটে পড়ে ইরফান। পরি হাসতে হাসতে ইরফানের পিছু পিছু দোতলায় উঠছিল, বলল, হায়, আমি বলছি ভাইয়া কিভাবে ভাবিকে পটিয়েছিল। দোতলার লিভিং রুমে ছোট মায়ের সাথে বসলো ইরফান। তার এখন অলস সময়। পরির কাছে পুরো কাহিনীটা শুনে বলল, মোদ্দা কথা যা বুঝলাম, বড় মা নিচে পড়তে চেয়েছিল বলে বড় বাবাকে সুযোগ দিয়েছিল পটানোর। কি জানি। হাসছে পরি। ইরফান বিড়বিড় করে বলল, আর এদিকে আমারটা তো রাজি নয়, উল্টে আমার 14 গোষ্ঠী আমার বিপরীতে। সামিন ইয়াসান মির্জার স্ট্রাগল আর ইরফান মির্জার স্ট্রাগলের কাছে নস্যে। কিছু বললি? পরি জানতে চায়। ইরফান হাই তুলতে তুলতে উঠে বলে, না, ঘুমাবো আমি। পরের দিন সকাল থেকে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে প্রেরণার। আজ সে সবকিছু থেকে ছুটি নিয়েছে, রান্নাবান্না নিজের হাতে করবে বলে। শুদ্ধ আজ স্কুলে যায়নি, বল নিয়ে খেলছে ঘরময়। ইনুকে আজ খুশি লাগছে ভীষণ। ড্রয়িং রুমের এক কোণে বসে প্রেরণার রান্না করা এক একটা আইটেম প্রেরণার নির্দেশে টেস্ট করতে করতে ইসি আর সেহার সাথে ভিডিও কলে কথা বলছে। অনেকটা দিন পরে তার খুশি যেন বাঁধ ভাঙা। প্রণমী নিজের ঘরে বসে আছে চুপচাপ। বহুবার আপুর সাথে কথা বলতে গিয়েও বলতে পারেনি। ভাইয়া বাজার নিয়ে ব্যস্ত, আপু রান্না নিয়ে। মিস জেনি ঘরদোর সাজাতে ব্যস্ত। সে বিছানার কোনায় বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। এক ফাঁকে প্রেরণা এসে আলমারি খুলে প্রণমীর পোশাক বের করতে করতে বলল, চলো ওঠ, গোসল করবি, আমি রান্না চাপিয়ে এসেছি। প্রণমী উঠল। সুযোগ পেয়ে আপুকে বলল, আপু, কি হয়েছে? তুমি কি করতে চাইছো? প্রেরণা স্মিত হেসে বলল, কিছুই না, তুই গোসল সেরে নে। আর শোন, আজ তোর ওই দিকটায় যাওয়ার প্রয়োজন নেই, লাঞ্চ ঘরে বসে করবি, ঠিক আছে? হালকা মাথা নাড়ায় প্রণমী। ওকে গোসল করতে রেখে ঘরে গিয়ে নিজের ফোনটা নিয়ে নিল প্রেরণা। একটা মেসেজ দেখে মেজাজ খারাপ করে কিছুক্ষণ বসে থেকে উঠে সে চলে যায় রান্নাঘরে। অতিথিরা এলো ঠিক দুপুর 1:30 নাগাদ। ইনু নিজে শ্বশুরবাড়িতে একসাথে। বাবা চাচা ভাইকে দেখে আপ্লুত হয়। প্রেরণা মাথায় ঘুমটা টেনে আপ্যায়ন করে সকলকে। পরিয়ার ঋতু আসেনি, এসেছে সামিন, ইহান, ইলহাম, ইসমাম। ইরফানকে না দেখতে পেয়ে প্রেরণা চোখ কপালে তুলে বলল, সে কি, ইরফান কোথায়?
বাকিরা প্রেরণার এত অমায়িক আচরণ দেখে কিঞ্চিত অবাক গতকাল থেকে। ইহান থমথমে মুখে বলল, অফিসে। ও আসবে না? কি আশ্চর্য! ইহান চমকায়, পরপর বলে, ও লাঞ্চ টাইমে আসবে মেবি। ইরফান আদৌ নিশ্চিত ছিল না। সে গতকাল থেকে দোটানায় ছিল। এক অদ্ভুত উৎকণ্ঠা মনের ভেতরে। ইরফানের অবচেতন মন টের পায়। ঠিক দুপুর 1:20 ইরফান আবারও প্রেরণার থেকে কল পেল। রিসিভ করতেই ওপাশ থেকে প্রেরণা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।